আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। পশ্চিমা আধিপত্য প্রতিরোধে একটি অভিন্ন লক্ষ্যে উত্তর কোরিয়া ও রাশিয়া এখন একটি ব্যাপক অংশীদারিত্বে রূপ নিচ্ছে। এক্ষেত্রে বিস্ময়কর ব্যাপার হল চীনের সঙ্গেও এই দুই দেশের মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়েছে। এই মাসের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তর কোরিয়ার উপকূলবর্তী শহর ওনসানে ৩ দিনের সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের স্পষ্ট উত্তেজনাপূর্ণ ঘনিষ্ঠতাকে চিহ্নিত করে। নতুন রিসোর্টে জমকালো আতিথেয়তা থেকে শুরু করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ইয়টে ব্যক্তিগত আলোচনা, সফরের এই উপাদানগুলো একটি শক্তিশালী বার্তা দেয়। আরও জানব এবারের প্রতিবেদনে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের দৃঢ়তার আরও কিছু নমুনা আছে, যেমন রেল ও বিমান যোগাযোগ পুনরায় চালু, রাশিয়ান পর্যটকদের রিসোর্ট সফর এবং উত্তর কোরিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষকদের রাশিয়ায় প্রেরণ করা। 2024 সালে জুনে একটি চুক্তি স্বাক্ষরের পর ল্যাভরভ রাশিয়ান সাংবাদিকদের বলেছিলেন, আমরা মিত্রে পরিণত হয়েছি, তবে এখন সম্পর্ক আরও গভীর হচ্ছে, যা কেবল ভৌগোলিক সান্নিধ্যের উপর নয় বরং গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হওয়ার ভিত্তিতে রচিত হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ ও ইন্দো প্যাসিফিকে মার্কিন উপস্থিতির বিরোধিতা নিয়ে দুদেশের মধ্যে নতুন করে সমঝোতা হয়েছে। ল্যাভরভ এক্ষেত্রে উত্তর কোরিয়ার সাথে অস্ত্রের ভ্রাতৃত্বের কথা বলেন, একই সাথে উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা দেওয়ার প্রস্তুতির কথা বলেন এবং অঞ্চলের বাইরের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যৌথ প্রতিরোধের ঘোষণা দেন। যদিও ইউক্রেন যুদ্ধ এই ভ্রাতৃত্ব সৃষ্টির নেপথ্যে প্রাথমিক উদ্দীপক হিসেবে কাজ করেছে, কেননা উত্তর কোরিয়া যখন রাশিয়াকে অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করেছিল তখন ছিল রাশিয়ার জন্য কঠিন একটি সময়। তবে প্রথম দিকে স্বল্প কিছু সহযোগিতা দিয়ে প্রক্রিয়াটি শুরু হলেও বর্তমানে এই সহযোগিতার পরিধি অনেকটাই বিস্তৃত। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ এবং পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থই এখন তাদের সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনগুলোতে এটি হয়ে উঠতে পারে নতুন একটি গ্লোবাল অর্ডার গঠনের প্রারম্ভিক ভিত্তি। উত্তর কোরিয়া থেকে ব্যাপক অস্ত্র সরবরাহ এবং 11,000-এর বেশি সৈন্য ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ার পক্ষে প্রেরণ করার বিষয়টি এই দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান দিক। উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ গোলাবারুদ এবং 100টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, যা রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনীয় শহরগুলোতে নিক্ষেপ করা হয়েছে। এটি একটি দ্বিমুখী সম্পর্ক, যার ফলে রাশিয়া উত্তর কোরিয়াকে ড্রোন সহ সামরিক প্রযুক্তি দিচ্ছে। রাশিয়ান তেল ও খাদ্য অবাধে প্রবাহিত হচ্ছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। গত মে মাসে 11 দেশের মাল্টিলেটারাল স্যাংশন মনিটরিং টিমের উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বেআইনি সামরিক সহযোগিতা ও অস্ত্র হস্তান্তর শীর্ষক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ক্ষেত্রবিশেষে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া তাদের শ্রমিককে রাশিয়ায় পাঠিয়েছে। দ্য ইনসাইডার নামক জার্নালে দেওয়া তথ্য অনুযায়ী হাজার হাজার উত্তর কোরিয়ান প্রশিক্ষণার্থী হিসেবে রাশিয়ায় প্রবেশ করেছে এবং তারা অনেকটাই দাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে এখনও উত্তর কোরিয়ান সেনাদের উপস্থিতি বিদ্যমান, যা কোভিডের আগে শেষবার দেখা গিয়েছিল বলেন ভ্লাদিভস্টকে থাকা এক রুশ গবেষক জানিয়েছেন। জাতিসংঘ নিষেধাজ্ঞার বাইরে গিয়ে এই অবৈধ লেনদেনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে রাশিয়ার নীতিগত কিছু পরিবর্তন। একসময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সোচ্চার থাকা রাশিয়া এখন প্রকাশ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বৈধতা স্বীকার করছে, যা চীনও কখনো করেনি। এই প্রসঙ্গে রুশ সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, ডিপিআরকে তথা উত্তর কোরিয়ার নেতৃত্বে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত বহু আগে নিয়েছিল।
ঠিক সময় মতো সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন কেউ আর উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সাহস পাচ্ছে না। তিনি আরও বলেন, আমরা সতর্ক করছি, মিত্রতা ও অংশীদারিত্ব দ্বন্দ্ব সৃষ্টির অস্ত্র বানানো উচিত নয়। উত্তর কোরিয়াকে আর কেউ রাশিয়ার বিরুদ্ধে প্ররোচিত করে ফাঁদে ফেলতে পারবে না। ল্যাভরভ স্পষ্ট করে দেন, উত্তর কোরিয়ার প্রযুক্তি তাদের বৈজ্ঞানিক প্রচেষ্টার ফলাফল। আমরা তাদের পারমাণবিক কর্মসূচিকে সম্মান করি এবং এর পেছনের কারণগুলোকে বুঝতে পারি। যদিও রাশিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করছে না, তবে স্যাটেলাইট উন্নয়ন ও উৎক্ষেপণের নামে তারা প্রযুক্তি সহায়তা দিচ্ছে। ল্যাভরভ সফরের পর রাশিয়া কোরিয়া বিশেষজ্ঞ জর্জি টেলুরয়া লেখেন, রাশিয়ার দৃষ্টিকোণ থেকে মহাকাশ অনুসন্ধান উত্তর কোরিয়ার আইনগত অধিকার, তাই স্যাটেলাইট প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হয়নি। রাশিয়া এখন কিম জং উনের কোরিয়া পুনর্মিলনের ধারণা পরিত্যাগ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থায়ী বিরোধের নীতিকে কার্যত স্বীকৃতি দিয়েছে। এখন এই সম্পর্ক নতুন এক ইউরোশীয় নিরাপত্তা কাঠামোর ভিত্তি স্থাপন করেছে। রুশ কৌশলবিদদের কাছে উত্তর কোরিয়া এখন বেলারুশের মতো একটি পূর্ব সীমান্তে অবস্থিত সামরিক মিত্র। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো ইগোর টরবাকভ মনে করেন, ক্রেমলিন এখন উত্তর কোরিয়াকে রাশিয়ার নেতৃত্বাধীন অ্যান্টি ওয়েস্ট নিরাপত্তা বলয়ের পূর্ব প্রান্ত হিসেবে বিবেচনা করছে। এই সমর্থন পিয়ংইয়ং এর কণ্ঠে আরও কঠোরতা এনে দিয়েছে। এই সপ্তাহে কিম ইয়ো জং বলেন, লি জে মিয়ং সরকার যতই আমাদের মনোযোগ আকর্ষণ ও আন্তর্জাতিক সহানুভূতি পেতে চেষ্টা করুক না কেন, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নানা ধরনের পরীক্ষা অতিক্রম করে এই পর্যায়ে এসেছে, তাই এখান থেকে আর পিছু হটা যাবে না। রাশিয়া উত্তর কোরিয়া জোট যেন চীনের সঙ্গে দীর্ঘকালীন সম্পর্কের পরিপূরক, এমনকি এটি একটি ত্রিপাক্ষিক অক্ষের মতো যেখানে তিন দেশে আমেরিকার প্রভাব হ্রাস করতে চায়। তবে কিছু বিশ্লেষক বলছেন, বেইজিং ক্রমবর্ধমান রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। সরাসরি কিছু না বললেও তাদের অসন্তুষ্টি স্পষ্ট। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের রিপোর্টে বলা হয়েছে, চীন চায় না উত্তর কোরিয়া যুদ্ধ শুরু করুক বা এই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাক। যদি তারা উত্তর কোরিয়াকে একটি বিভ্রান্তির উপকরণ হিসেবে দেখে, কিন্তু উত্তর কোরিয়ার সাথে আবার স্থিতিশীলতাও বজায় রাখতে চায়। রাশিয়া অবশ্যই এই স্থিতিশীলতা নিয়ে ততটা চিন্তিত নয়। রাশিয়ান বিশ্লেষকরা অবশ্য দাবি করেন, রাশিয়ার সহায়তা উত্তর কোরিয়ার শক্তি বৃদ্ধি করে এবং কোরীয় উপদ্বীপে ভারসাম্য আনে। আরেক গবেষক আর্তাম লুকিন বলেন, চীনের সঙ্গে যে নিরাপত্তা জোট রয়েছে সেটি আসলে লোক দেখানো। চীন এখন আর উত্তর কোরিয়াকে সামরিকভাবে সাহায্য করতে চায় না, কেননা এতে পশ্চিমারা ক্ষেপে যেতে পারে। আর এই দৃষ্টিভঙ্গি থেকেই চীন আপাতত ওয়াশিংটন, টোকিও ও সেওলকে ক্ষিপ্ত করতে চায় না। তিনি আরও বলেন, চীন হয়তো ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে এলোমেলো নানা বিষয় ভাবতে পারে, কিন্তু উত্তর কোরিয়ার নীতি নির্ধারকেরা মনে করেন চীন বান্ধব দক্ষিণ কোরিয়া বর্তমান বিভক্ত কোরিয়ার চেয়ে ভালো। লুকিন আরও বলেন, কিম জং উন পুতিনের সঙ্গে স্বস্তি বোধ করেন, যদিও তাকে রুশ সম্রাট হিসেবে সম্মান করেন, কিন্তু চীনা সম্রাটের সঙ্গে তার কখনোই এমন ঘনিষ্ঠতা হবে না। যদিও ইরানের পক্ষে রাশিয়ার অনুপস্থিতি উত্তর কোরিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত করতে পারে, তবুও তারা বিশ্বাস করে এই জোট অনেক শক্তিশালী, বিশেষ করে তাদের পারমাণবিক ক্ষমতা থাকায়। এই জোট ভবিষ্যতের জন্য কি বার্তা দেয়? এটি কি উত্তর কোরিয়াকে আরও আগ্রাসী করে তুলবে নাকি আরও আত্মবিশ্বাসী? এটা কি আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করবে? কোনো কোনো বিশ্লেষকের মতে এই সম্পর্ক অনেকটাই লেনদেন ভিত্তিক। ইউক্রেন যুদ্ধ শেষ হলে বাণিজ্য কমে যেতে পারে, কারণ দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক নয়।
এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া চীনের উপর নির্ভরতা কমাতে চাইলে আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকতে পারে। তবে এখন যেভাবে রাশিয়া কিম জং উনের স্থায়ী বিভাজন নীতিকে গ্রহণ করেছে, পারমাণবিক নিরস্ত্রীকরণ থেকে সরে আসছে, তা ভিন্ন কোনো বাস্তবতার আগাম বার্তা দেয়। আপাতত মনে হচ্ছে রাশিয়া একটি বৈশ্বিক বিভাজনের বাস্তবতা মেনে নিচ্ছে এবং এটিকে ভিত্তি বানিয়ে নতুন এক গ্লোবাল অর্ডার গড়তে চাইছে। দুই দেশেই পশ্চিমা প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়। এই যৌথ বিরোধিতা নিজেদের মধ্যে বলয় তৈরির একটি প্রবণতা তৈরি করছে। 2023 এবং 2024 সালে উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ, আর্টিলারি শেল, রকেট ইত্যাদি সরবরাহ করেছে বলে পশ্চিমা গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার বিনিময়ে উত্তর কোরিয়াকে উপগ্রহ প্রযুক্তি, স্পাই স্যাটেলাইট এবং সামরিক সহায়তা দিয়েছে বলে ধারণা করা হয়। এরপর কিম জং উন 2023 সালের সেপ্টেম্বরে রাশিয়া সফর করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 2024 সালে উত্তর কোরিয়া সফর করেছেন। এসব ইঙ্গিত দেয় যে দুই দেশের সম্পর্ক গভীর হচ্ছে। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দুটি দেশই আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার বাইরে বিকল্প চ্যানেল খুঁজছে। এই প্রেক্ষাপটে নিজেদের মধ্যে সংহতি বৃদ্ধির অংশ হিসেবে জ্বালানি, খাদ্য ও প্রযুক্তি খাতে বিনিময় ও লেনদেনের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।